বর্তমান বিশ্বে পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের সংখ্যা কত? এই প্রশ্নের উত্তর অনেকেরই জানা। শক্তিধর রাষ্ট্রগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি এবং চীন অন্যতম। অর্থাৎ সমরের সংগ্রামে, ক্ষমতার দাপটে এইসব রাষ্ট্রের আশেপাশে কেউ নেই। দর্শক, কোনো রাষ্ট্রের ক্ষমতা বা মানবের দাপট দেখাতে হাজির হয়নি ক্রাইম ইনভেস্টিগেশন টিম। সভ্যতার মানচিত্রে দানবীয় রূপে আঘাত হানা নভেল করোনা ভাইরাসের কাছে এসব ক্ষমতাধর রাষ্ট্রের অসহায় আত্মসমর্পণের দিকে নজর দেব। পাশাপাশি কিভাবে এই করোনা থেকে বাঁচা যায় পুরো সময়ে সেই নিয়ে আলোচনা করবে ক্রাইম ইনভেস্টিগেশন টিম। আপনাদেরকেও সঙ্গী হবার আমন্ত্রণ। গত 31 ডিসেম্বর চীনের বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্থানীয় কার্যালয় জানায়, দেশটির হুবেই প্রদেশের উহান শহরে অজ্ঞাত ধরনের নিউমোনিয়ায় মানুষ আক্রান্ত হচ্ছে। উদ্বেগ বাড়ার সঙ্গে সঙ্গে অনুসন্ধান ও গবেষণা শুরু হয়। সংক্রমিত মানুষের সংখ্যা বাড়তে থাকে। বিজ্ঞানীরা জানতে পারেন নতুন এক ধরনের ভাইরাসে মানুষ আক্রান্ত হচ্ছে। এর আগে মানুষ এতে আক্রান্ত হয়েছে, ইতিহাসে তার নজির নেই। ভাইরাসটি মার্স বা সার্সের মতো করোনা পরিবারের। সম্পূর্ণ নতুন বলে একে নভেল করোনা ভাইরাস বলা হয়। আরও পরে আনুষ্ঠানিক নাম দেওয়া হয় কোভিড-19। ভাইরাসটির জিন বিশ্লেষণ করে বিজ্ঞানীরা জানতে পারেন কোনো একটি প্রাণী থেকে এর উৎপত্তি। কোন প্রাণী তা এখনও শনাক্ত হয়নি। তবে বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন ওই প্রাণী থেকে ভাইরাসটি সরাসরি মানুষের শরীরে আসেনি, মধ্যবর্তী অন্য কোনো বাহক ছিল। বাদুড় যেসব ভাইরাসের সংক্রমণ ঘটায় তার সঙ্গে এই ভাইরাসের প্রায় 80% মিল আছে। তাই বিজ্ঞানীদের একটি অংশের ধারণা অজ্ঞাত প্রাণী থেকে বাদুড় এবং বাদুড় থেকে মানুষে এর সংক্রমণ ঘটেছে। এরপর টনক নড়তে থাকে বিশ্ব গণমাধ্যমের। ধীরে ধীরে মানুষের মধ্যে আতঙ্ক বাড়তে শুরু করে। নজরদারির কেন্দ্রবিন্দুতে পরিণত হয় বিশ্বের সবচেয়ে জনবসতিপূর্ণ প্রায় 190 কোটি মানুষের দেশ চীনের হুবেই ও উহান প্রদেশে। উইঘুর নিয়ে গণমাধ্যমের শিরোনামে বাড়তে থাকে লাশের সংখ্যা। 11 মার্চ ভাইরাসের এই আক্রমণকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মহামারী ঘোষণা করে। এরপর থেকে গুরুত্ব বাড়ে সরকারের সর্বোচ্চ পর্যায়ে। খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে সচেতন হওয়ার পরামর্শ দেন। যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আর সেই সাথে সাথে আমি এটুকু বলবো যে সবাইকে নিজেকেই সুরক্ষিত করতে হবে। আমরা যদিও চেষ্টা করে যাচ্ছি, তবু আমরা দেখি যে আসলে আমাদের দেশের অনেকেই এটা ভালোভাবে মানতে চান না, যার ফলে সংক্রমিত হয়ে যাচ্ছেন। তবে এটা খুব দোষ দেওয়ার কিছু নেই, কারণ এই রোগটা এমন একটা ভাইরাস যেটার কোনো লক্ষণও বোঝা যায় না, লক্ষণও দেখা যায় না। শুধু আক্রান্ত হলে পরে পরীক্ষা করলে তখন বোঝা যায়, অথবা যখন খুব অসুস্থ হয়ে পড়ে তখনই বোঝা যায়। সারা বিশ্ব আজকে এই ভাইরাসের জন্য আতঙ্কিত। আমার মনে হয় সারা বিশ্বে কখনো এর অতীতে এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়নি। বিজ্ঞানীরা নতুন এই ভাইরাসের চরিত্র এখনো বুঝে উঠতে পারেনি। মহামারী কোন পর্যায়ে যাবে তা অনুমান করতেও দ্বিধা করছেন জনস্বাস্থ্যবিদরা। মানুষ তাকিয়ে আছে ওষুধ বিজ্ঞানীদের দিকে। একটি ভাইরাস গোটা বিশ্বকে কোণঠাসা করে ফেলেছে। প্রাণ ভয় আর উৎকণ্ঠায় জড়সড় গোটা বিশ্বের প্রায় 750 কোটি মানুষ। বিজ্ঞানী ও জনস্বাস্থ্যবিদরা এখনও করোনা ভাইরাসের সংক্রমণের উৎসের কুলকিনারা করতে পারেনি। তারা গত 1.5 মাসের গবেষণার ভিত্তিতে সংক্রমণ নিয়ন্ত্রণে আপাতত কিছু ব্যবস্থার পরামর্শ দিয়েছেন। করোনা ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 24,14,000-এরও বেশি। মৃতের সংখ্যা 1,65,000 ছাড়িয়েছে। তবে 6.5 লক্ষাধিক রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত করোনা ভাইরাসে সবথেকে বেশি মানুষ মারা গেছে যুক্তরাষ্ট্রে। সেখানে 40,000 ছাড়িয়েছে মৃতের সংখ্যা। স্পেনে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 21,248 জন। ইতালিতে 23,660 জন। ফ্রান্সে 19,718 জন, জার্মানিতে 4,642 জন, যুক্তরাজ্যে 16,060, তুরস্কে 2,017 জন, চীনে 4,632 জন, ইরানে করোনায় মারা গেছে 5,118 জন,
রাশিয়ায় 405 জন, ব্রাজিলে মারা গেছে 2462 জন, বেলজিয়ামে 5683 জন রোগী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এত হতাশার মধ্যে কিছুটা হলেও আশার আলো দেখিয়েছে গণস্বাস্থ্যনগর হাসপাতালের কর্ণধার ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। গোটা বিশ্বে তিনি প্রথম স্বল্প সময়ে করোনা শনাক্তের কিট উদ্ভাবন করেছেন। বাকি কথা শোনা যাক তার মুখ থেকেই। এটা পরিস্থিতি সাইজে বড়, এটা এই জাতি আছে। এখন এটার কোনো চিকিৎসা নেই। সবচেয়ে বড় কথা বলতে হবে যে আমরা কারো চিকিৎসা নেই। কিউবা দাবি করছে ইন্টারফেরন দিয়ে কিছু উপকার হয়েছে বলছে, চায়না বলছে, কিন্তু কেউ কনফার্ম কিছু বলতে না। এর মূল চিকিৎসাটা হলো হাসপাতাল। এবং অথচ এটা যদি আজকে কোনো সহজ পদ্ধতি থাকতো তাহলে এই হয়রানিটা কমে যেত। আমরা যেটা উদ্ভাবন করেছি এই রোগ নির্ণয়ের সহজ পদ্ধতি। এটি হলো মূল কথা আমাদের, এবং সেটার এই সহজ পদ্ধতিটার নাম হলো rapid.blood। এবার একটি কাকতালীয় সমীকরণ দেব আপনাদের। এগুলো কি শুধুই কাকতালীয় নাকি প্রকৃতিও প্রতিশোধ নেয়? অনেকেই বলে থাকেন প্রকৃতির ওপর অযাচিতভাবে আরোপিত দূষণ কমাতে প্রকৃতি নিজেই তার পথ তৈরি করে নেয়। তাহলে কি বর্তমান বিশ্বের যে দুর্যোগ সেটি তারই নামান্তর? সেই প্রশ্নের উত্তর জানব, তবে তার আগে প্রথম বিরতির বাধা টপকাতে হবে। গত 400 বছর ধরে প্রকৃতিতে একটি কাকতালীয় ব্যাপার ঘটে চলছে। দেখা গেছে প্রতি 100 বছর পর পর বিভিন্ন ধরনের দুর্যোগ প্রকৃতিতে আঘাত এনেছে, আর তাই যেন বিশ্ব মানচিত্রের মোটা দাগের ইতিহাস। 1720 সালে প্লেগ, 1820 সালের কলেরা, 1920 সালের স্প্যানিশ ফ্লু এবং 2020 সালের করোনা ভাইরাস। এভাবে প্রতি 100 বছরেই কেন বিশ্বব্যাপী মহামারী দেখা দেয়? ফ্রান্স ভিত্তিক ওয়েব পোর্টাল meduol.com একটা ইন্টারেস্টিং আর্টিকেল প্রকাশ করেছে সম্প্রতি। সেখানে তারা বলছে প্রতি 100 বছরে একটা করে বৈশ্বিক মহামারী ছড়িয়ে পড়ছে। অন্তত গত 400 বছরের ইতিহাস সে সাক্ষী দেয়। আসুন সংক্ষেপে জেনে নেওয়া যাক সে ইতিহাস। বৃহৎ আকারে বৈশ্বিক বিবনিক প্লেগ দেখা গিয়েছিল 1720 সালে। এটাকে দ্য গ্রেট প্লেগ অব মার্সাইল বলা হয়। 1820 খ্রিস্টাব্দ রেকর্ড অনুযায়ী এই ব্যাকটেরিয়াজনিত রোগে 1 লাখের বেশি মানুষ মারা গিয়েছিল। বিশ্বের সর্বপ্রথম কলেরা মহামারী দেখা দেয় 1820 সালে। এশিয়ার থাইল্যান্ড, ফিলিপাইন, ইন্দোনেশিয়া হয়ে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছিল এই কলেরা। শুধুমাত্র এশিয়াতেই এই রোগে 1 লাখেরও বেশি মানুষ মৃত্যুবরণ করেছিল। 1920 ঠিক 100 বছর আগে 1920 সালে ঘটে যাওয়া এই মহামারী পৃথিবীর ইতিহাসে সবচাইতে ভয়ঙ্কর রূপ নিয়েছিল। 50 কোটি আক্রান্তের মধ্যে 10 কোটি মারা গিয়েছিল এই স্প্যানিশ ফ্লুতে। সবশেষ করোনা ভাইরাস 2020 সালে, অর্থাৎ 100 বছর পর এই ভাইরাস আক্রমণ করে পুরো পৃথিবীকে জুবুধুবু করে ফেলেছে। গত 400 বছরের ইতিহাসে প্রতি শতকে মহামারীর প্রাদুর্ভাব শুধুই কি কাকতালীয়? করোনা ভাইরাস থেকে বাঁচার বিভিন্ন উপায় ও করণীয় সম্পর্কিত বেশ কিছু ভুল তথ্য ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর মধ্যে কিছু ধর্মীয় আর কিছু চিকিৎসা বিজ্ঞান সম্পর্কিত। কেউ বলছেন 23 ডিগ্রির বেশি তাপমাত্রায় এ ভাইরাস ছড়াতে পারে না, সুতরাং বাংলাদেশে ভয় নেই। কেউ বলছেন এ ভাইরাস নিয়ে এত ভয়ের কিছু নেই। এসব ভুল তথ্যের মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। করোনা ভাইরাসের জন্য আলাদা কোনো দোয়া নেই, আছে কেবল যে কোনো ধরনের মহামারী থেকে আল্লাহর কাছে মুক্তি চাওয়ার দোয়া। কিন্তু ওই দোয়া পড়লেই মহামারী থেকে বেঁচে যাওয়া যাবে, আর দোয়া পড়তে পড়তে মহামারী আক্রান্ত এলাকায় ঢুকে গেলে বা আক্রান্ত ব্যক্তির কাছে গেলেও কিছু হবে না, এমনটি কোথাও বলা হয়নি। করোনা ভাইরাসের আতঙ্কে চিত্ত চাঞ্চল্যে দুলছে মানুষ। খাদ্য সংকটের দুর্ভাবনায় চলছে নিত্যপণ্য মজুদ। এরই ধারাবাহিকতায় ক্রেতা সাধারণের পেঁয়াজ কেনাও বেড়ে গেছে, অথচ পেঁয়াজের সরবরাহে এখন কোনো ঘাটতি নেই। বাজারে দেশে উৎপাদিত নতুন পেঁয়াজ আসছে, ভারত থেকেও চলছে আমদানি। উৎপাদিত পেঁয়াজের বড় অংশ এখন ব্যবসায়ীদের গুদামে। সরবরাহ ঠিক রাখার জন্য যা যথেষ্ট। এরপরও ব্যবসায়ীরা 3 দিনের ব্যবধানে পেঁয়াজের দাম বাড়িয়ে দ্বিগুণ করেছেন। 35 টাকা কেজি পেঁয়াজ বাজারে বিক্রি শুরু হয়েছে 60 থেকে 80 টাকায়। শুধু পেঁয়াজ নয়, দাম বেড়েছে নিত্য প্রয়োজনীয় অন্যান্য দ্রব্যেরও। প্রতি কেজি রসুন 70 টাকা থেকে 80 টাকা হয়েছে। বাস্তবতা দেখতে রাজধানীর বেশ কয়েকটি বাজারের দিকে নজর রাখে ক্রাইম ইনভেস্টিগেশন টিম।
রাজধানীর কারওয়ান বাজার এলাকা লোক সমাগমের ভিড় ঠেলে বিক্রেতা অবধি পৌঁছে জানা গেল মানুষ করোনা আতঙ্কে পাগল হয়ে গেছে। দোকানদাররাও হিমশিম খাচ্ছে বেচা বিক্রির ধকল সামলাতে। অবস্থা এতটাই বেগতিক যে প্রয়োজনের চেয়ে কয়েক গুণ বেশি মজুত করছে আতঙ্কগ্রস্ত মানুষ। বেশি হওয়ার কারণ হলো যারা লাগে 1 বস্তা সে নেয় 5 বস্তা অরিজিনাল। এইটা কি জন্য নিচ্ছে সেই জিনিস বলতে পারতেছি না। প্রত্যেকটা মানুষের মনে ধরো 3 থেকে 4 মাসের বাধা নিয়ে যাচ্ছে বাসায়, মজুত করতে সম্পূর্ণ চালটা বাসা চলে যাচ্ছে। শুধু চাল, ডাল, তেল, আটা, মানে মুদি, মনোহারি, এভরিথিং যত বাজার যাচ্ছে, আপনি মুদি বাজারের দিকে একটু তাকাই দেখলে বুঝতে পারবেন। যার লাগতো মাসে 12,000 টাকা সে নিতে আসে 70,000 টাকার বাজার, তাহলে কয় মাসের বাজারটা সে অতিরিক্ত নিচ্ছে। করোনা ভাইরাসের কারণে হয়তো মুসলমান বাজার অনেক বেশি করে নিয়ে যায় মানুষ আর কি। অনেক যেখানে মানুষের 1 মাসের যেখানে মানুষের ডাবল 3 বা 4 বার বাজার নিয়ে যায়, বুঝলেন। আর কিছু দাম বাড়ি গেছে, যেমন আজকে মুসুর ডাল কেজিতে প্রায় 20 টাকা বাড়তে গেছে। 1 বস্তা মুসুর ডাল আনতে আগে 5,000 টাকা, ওনার লাগে 6,000 টাকা। তারপরে তেল মনে হয় আগে কিনতে মনে 500 টাকা, এখন কিনে লাগে 520 টাকা করে। বিক্রেতারাও বিষয়টি নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে ধরা পড়ছে স্বার্থান্বেষী মহল। এবার র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার আলমের একটি অভিযানে অংশ নেয় ক্রাইম ইনভেস্টিগেশন টিম। রাজধানীর যাত্রাবাড়ি পেঁয়াজের আড়তে অভিযান চালানোর সময় প্রায় 30 লাখ টাকা জরিমানা করা হয়। প্রবণতাকে কেন্দ্র করে আমাদের ব্যবসায়ীদের একটা গ্রুপ নিত্য প্রয়োজনীয় কিছু পণ্যের দাম তারা বাড়িয়ে দিয়েছেন দ্বিগুণ তিনগুণ, বিশেষ করে আপনার পেঁয়াজ, আলু, চাল সহ বেশ কয়েকটি পণ্য। তো আমরা আসলে গত 2 দিন যাবতই বাজারে খুব ক্লোজলি মনিটরিং করছিলাম, এবং তার অংশ হিসেবে আজকে সকালবেলা এসে আমরা দেখেছি যে গত 3 দিন আগে যে পেঁয়াজের মূল্য ছিল আপনার হচ্ছে 28 টাকা থেকে 31 টাকা পার কেজি পাইকারি বাজারে, ও খুচরা বাজারে ছিল 35 থেকে 40 টাকা। সেই পেঁয়াজ গতকালকে তারা বিক্রয় করেছে আপনার পাইকারি বাজারে 65 থেকে 70 টাকা, এবং খুচরা বাজারে এই পেঁয়াজ গতকালকে বিক্রি হয়েছে আপনার হচ্ছে 80 থেকে 85 টাকা। এই যে প্রায় দ্বিগুণ দাম বাড়িয়ে দিয়েছে। যে আলু ছিল 12 থেকে 14 টাকা, সেই আলু 25 টাকা কেজি পাইকারি মার্কেটে তারা বাড়িয়ে দিয়েছে। এত কিছুর পরও কেন মানুষের বোধোদয় হচ্ছে না সে বিষয়ে কথা বলেন সরওয়ার আলম। তার কারণটা হচ্ছে যে মৃত্যু। কারণ এই যে 10,000 লোক মারা গিয়েছে, অনেকেই মনে করে যে করোনা আক্রান্ত হলে মৃত্যু হতে পারে। কিছু লোকের এই মৃত্যুর কারণে কিন্তু একটা আতঙ্ক আছে। কিন্তু আমাদের এই যে ব্যবসায়ী যারা রয়েছে, এই যে অসাধু ব্যবসায়ী, তারা কখনো চিন্তা করেন না যে এই অসাধুভাবে আমি যদি উপার্জনটা করছি, কালকে যদি আমি মরে যাই, আমার এই অবৈধ উপার্জন কে খাবে? এটা আসলে এক ধরনের নীতিনৈতিকতা বিবর্জনের কারণেই বা আসলে এই সমস্যাটা আমাদের হয়েছে। আমরা মনে করি আমাদের ব্যবসায়ীরা সবাই বা আমরা যে নীতিনৈতিকতা মেনে আমরা কাজগুলো করবো, দায়িত্বগুলো পালন করব, তাহলে এই সমস্যাগুলো হয় না। মুসলিম শরীফের একটি হাদিসে স্পষ্ট করে বলা আছে, যখন কোনো স্থানে তোমরা মহামারীর কথা শুনতে পাবে তখন তোমরা কেউ সেখানে যাবে না, আর যদি তা তোমাদের কাছে চলে আসে সেখান থেকে পলায়ন করবে না। রাষ্ট্রের পক্ষ থেকেও এই বিষয়ে বারবার সতর্ক করা হলেও মানুষ দিশেহারা হয়ে এদিক সেদিক ছুটছেন। দর্শক, হোম কোয়ারেন্টাইনের বাস্তব পরিণতি জানতে আরও একবার ধৈর্যের পরীক্ষা দিতে হবে। সারা বিশ্বে করোনার প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার পরও দেশে ফিরেছে 3 লক্ষাধিক মানুষ, আর এদের মধ্যে কোয়ারেন্টাইনে আছে মাত্র 20,000। প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা, এরপরও বোধোদয় হচ্ছে না কিছু মানুষের। কোয়ারেন্টাইন শব্দটির ব্যাপক ব্যবহার শুরু হয় 1 ফেব্রুয়ারি থেকে। ওই দিন চীনের উহান শহর থেকে 312 জন বাংলাদেশিকে বিশেষ ব্যবস্থায় বিমানে করে বাংলাদেশে আনা হয়েছিল। ঢাকা বিমানবন্দর থেকে তাদের আশকোনায় হজ ক্যাম্পে নেওয়া হয়। 14 দিন কোয়ারেন্টাইনে রাখা হয় ওই চীন ফেরতদের। 14 মার্চের পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইতালি থেকে আসা আরও 142 জনকে কোয়ারেন্টাইনে রাখার চেষ্টায় ব্যর্থ হয় আইন শৃঙ্খলা বাহিনী। এ সময় গণমাধ্যম কর্মীদের মাধ্যমে সাধারণ মানুষ ও প্রশাসনকে অনুরোধ জানায় আইইডিসিআর এর পরিচালক সেব্রিনা ফ্লোরা। নিয়মিত সাবান ও পানি দিয়ে 2 হাত ধোবেন, অপরিষ্কার হাতে চোখ, নাক, মুখ স্পর্শ করবেন না। ইতিমধ্যে আক্রান্ত এমন ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলুন। কাশি শিষ্টাচার মেনে চলুন। অসুস্থ হলে ঘরে থাকুন। ভয়াবহ করোনা ভাইরাসে ঢাকার অধিবাসীরা সব থেকে বেশি আক্রান্ত হচ্ছেন। এর পরের স্থানে রয়েছে নারায়ণগঞ্জ। গত 8 মার্চ দেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্তের রোগীর সন্ধান পাওয়া যায়। এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও এখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংখ্যা। সবশেষ হিসাবে দেশে করোনা আক্রান্তের সংখ্যা 2948। প্রাণঘাতী ভাইরাসের বিস্তার ঠেকাতে সাধারণ ছুটি ঘোষণার পাশাপাশি নানা পদক্ষেপ নিয়েছে সরকার, যার মূলে রয়েছে মানুষে মানুষে সামাজিক দূরত্ব বজায় রাখা, মানুষকে ঘরে রাখতে রাজপথের পাশাপাশি পাড়া মহল্লায় টহল দিচ্ছে সশস্ত্র বাহিনী, র্যাব ও পুলিশ। করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের 20 এপ্রিলের বুলেটিনে বলা হয়, করোনা ভাইরাস শনাক্তে গত 24 ঘন্টায় 2779টি নমুনা পরীক্ষা করা হয়।
সব মিলিয়ে নমুনা পরীক্ষা করা হয়েছে 26,604 জনের। নতুন যে নমুনা পরীক্ষা করা হয়েছে তার মধ্যে 492 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ফলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 2,448-এ। আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন আরও 10 জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 101 জনে। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন আরও 10 জন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা 85 জন। নতুন করে মৃত 10 জনের মধ্যে পুরুষ 8 জন এবং নারী 2 জন। তবে আশার বিষয় হলো জনগণের একটি বড় অংশ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। সরকারের পক্ষ থেকেও বিভিন্ন গুরুত্বপূর্ণ বার্তা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে। করোনা আতঙ্কে ঢাকার বাইরেও বিভিন্ন এলাকায় লকডাউন করে ফেলেছে প্রশাসন। কিছু কিছু এলাকায় বাকবিতণ্ডায় জড়িয়ে নিহত হওয়ার ঘটনাও ঘটেছে। এই নিহত হওয়ার ঘটনার পর পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। সারা দেশে হোম কোয়ারেন্টাইনে থাকা মানুষগুলোর মধ্যে অনেকেই অবাধ্য হয়ে পড়ায় শুরু হয় এলাকাভিত্তিক লকডাউন। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা অভিযান চালিয়েও অনেককে বাগে আনতে পারেননি। দেশের এই ক্রান্তি লগ্নে অনেকেই ব্যক্তি উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়েছেন। হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, হেক্সিসল, হ্যান্ড গ্লাভস সহ প্রয়োজনীয় জিনিসপত্র বিনামূল্যে দিতে দেখা গেছে অনেক স্বেচ্ছাসেবী সংগঠন ও ব্যক্তিকে। বিভিন্ন বেসরকারি সংস্থাকেও মানুষের পাশে দাঁড়াতে দেখা গেছে রাজধানী জুড়ে। মাস্ক, সাবান এবং আপনার একটা লিফলেট, যাতে আমরা করোনা প্রতিরোধে আমরা সচেতনতা গড়ে তুলতে পারি। আর আমরা বুয়েটের বিশেষজ্ঞ ডাক্তার এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফর্মুলা অনুযায়ী আমাদের জুম বাংলাদেশের ভলান্টিয়ার্সরা এই হ্যান্ড স্যানিটাইজারগুলো তৈরি করেছেন। করোনা ভাইরাসের প্রভাবে পৃথিবী বলতে গেলে স্তব্ধ হয়ে গেছে। যেসব জায়গা মানুষের পদচারণায় মুখর থাকে সেগুলো দেখলে এখন অদ্ভুত ভুতুরে মনে হয়। বাংলাদেশে 8 মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংবাদ পাওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রুত নানামুখী ব্যবস্থা গ্রহণ করেন। শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি দেয়া, দেশের বিভিন্ন স্থান লকডাউন করা, 3 দফা সরকারি ছুটি বাড়িয়ে 14 এপ্রিল করা, করোনা ভাইরাস আক্রান্তদের জন্য টেস্টের আওতা বৃদ্ধি, সামাজিক দূরত্ব সৃষ্টি করা, লোকজনকে নিয়ে নিজ নিজ বাসায় অবস্থান করানো, কোয়ারেন্টাইনে রাখতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা, এসব পদক্ষেপ ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জরুরি। কিন্তু এসব ব্যবস্থার সঙ্গে 24 মার্চ থেকে মাঠ পর্যায়ে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার জন্য সেনাবাহিনী নামানো ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেনাবাহিনীর প্রায় 3,000 এবং নৌবাহিনীর 400 সদস্য কাজ করছে করোনা মোকাবেলায়। এই সংকটাপূর্ণ মুহূর্তে আসলে আমাদের হতে পরামর্শ একটাই, যে আপনারা একটু আমাদেরকে সহযোগিতা করুন এবং নিজেরা যতটা সম্ভব বাসার ভিতরে থাকুন। কোনো প্রয়োজন না হলে আপনারা বাসার বাইরে অবস্থান করেন না। করোনা ভাইরাসের প্রভাবে সবশেষ স্কুল কলেজ সহ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। তবে সরকারের পক্ষ থেকে ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে এই শিক্ষা কার্যক্রম সবার ঘরে ঘরে পৌঁছে দিতে নেওয়া হয়েছে ভিন্ন তাগিদ। এই কাজ চলছে। আমরা আশা করছি অল্প কিছুদিনের মধ্যেই কোনো না কোনো টিভিতে আমরা এই রেকর্ডেড ক্লাসগুলো প্রচার করতে পারব এবং সেই ক্লাসগুলোর মধ্য দিয়ে আমাদের শিক্ষার্থীরা তাদের যে একাডেমিক কর্মকাণ্ড সেগুলো অব্যাহত রাখতে পারবে। এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি, এই যে টিভির মাধ্যমে যে ক্লাসগুলো প্রচারিত হবে সেগুলো যেন কোনোভাবেই কেউ মনে না করেন এটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি। এগুলো সবই হচ্ছে একেবারেই কারিকুলার অ্যাক্টিভিটি। লাস্টে গিয়ে সে নিজেই বোঝে না যে আমি কি সালমা, এইটাই তথ্যগুলো পাঠিয়ে দেয়। এখানে অনুপাতের জন্ম দিয়েছে। এখন যখন 3 বা ততোধিক ঢাকা শহরে যে সকল শিক্ষকগুলো আছেন, ভালো শিক্ষক আছেন, অভিজ্ঞ শিক্ষক আছেন, তাদের ক্লাসগুলো রেকর্ড করে যদি আমরা টেলিভিশনের মাধ্যমে সম্প্রচার করতে পারি, তাহলে শিক্ষার্থীরা হয়তো আর পাঠের দিক থেকে পিছিয়ে পড়বে না, পাঠে সম্পৃক্ত থাকবে এবং তাদের শিক্ষা কার্যক্রমটা এগিয়ে নিতে পারবে। ঢাকার বিভিন্ন এলাকায় ভাড়াটিয়াদের বাড়ি ভাড়া ডিসকাউন্ট দিয়েছে অনেকে, কেউ বা মওকুফ করেছে একেবারেই। কি বাজার করে দিব না চাল কিনে দিব, চিন্তা করলাম যে ওদের এই বাড়ির মাসের ভাড়াটা আমি মুক্ত করে দিই এবং যদি এর মধ্যে মহামারীর আকারটা ভালো হয়ে যেত, ভালো হয়ে গেলে, আর যদি স্বাভাবিক না থাকে যে কদিন হয় ওই কদিনই বাড়ি ভাড়া নিব না। জ্যাকমা তার টুইটারে বলেছেন 18 লাখ মাস্ক, 2,10,000 কোভিড-19 টেস্ট কিট, 36,000 প্রতিরক্ষামূলক পোশাক, ভেন্টিলেটর, ফোরহেড থার্মোমিটার এবং অন্যান্য চিকিৎসা এবং মহামারী প্রতিরোধের সরঞ্জাম সরবরাহ করা হবে। বাংলাদেশ, আফগানিস্তান, কম্বোডিয়া, লাওস, মালদ্বীপ, মঙ্গোলিয়া, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা এ সহায়তা পাবে। আতঙ্কিত না হয়ে সতর্ক থাকুন, নিজের নিরাপত্তা নিশ্চিত করে সাধ্যমতো অন্যের পাশে দাঁড়ান, প্রয়োজনে আমাদেরকে ফোন করুন। মানবতার এই ক্রান্তি লগ্নে এশিয়ান টেলিভিশন আপনাদের পাশে এসে দাঁড়াবে। মুঠোফোন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়াও চিঠি লিখতে পারেন আমাদের ঠিকানায়, বাড়ি 60, সড়ক 1, ব্লক A,
গুলশান নিকেতন, ঢাকা 1212। পরবর্তী অনুসন্ধানে ভিন্ন কোনো প্রসঙ্গ নিয়ে আপনাদের সামনে এসে হাজির হবে ক্রাইম ইনভেস্টিগেশন টিম।